ক্লাস 12 অ্যাকাউন্টেন্সির রিকনস্ট্রাকশন অফ পার্টনারশিপের সেকেন্ড ইউনিট অর্থাৎ রিটায়ারমেন্ট অফ আ পার্টনারের আজকে আমরা সেকেন্ড পার্ট নিয়ে আলোচনা করব। আগের দিন আমরা এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম এবং সেখানে রিটায়ারমেন্টের ক্ষেত্রে কিছু কিছু ইম্প্যাক্ট কি হবে অ্যাকাউন্টিংয়ে সেগুলো আমরা দেখেছিলাম। যেমন আমরা ওখানে নিউ প্রফিট শেয়ারিং রেশিও কী করে বার করব, গেনিং রেশিও কী করে কম্পিউট করব, আমাদের অ্যাকুমুলেটেড প্রফিট বা আনডিস্ট্রিবিউটেড রিজার্ভ যদি কিছু থাকে সেটার কি করে ডিস্ট্রিবিউট করব সেগুলো সম্পর্কে জেনেছিলাম এবং ইন্টারিম পিরিয়ড প্রফিট নিয়ে একটা ধারণা তৈরি করেছিলাম। এছাড়াও আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট নিয়েও জেনেছিলাম, যেটা কিন্তু আমরা অ্যাডমিশনের সময় বিস্তারিতভাবে জেনেছি। আজকে আমরা আর একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ ট্রিটমেন্ট অফ গুডউইল। দেখে নেব আমাদের রিটায়ারমেন্টের ক্ষেত্রে গুডউইলের ট্রিটমেন্ট কি কি হয়। The retiring partner is entitled to his share of goodwill at the time of retirement because the goodwill has been earned by the firm with the efforts of all existing partners. একজন রিটায়ারিং পার্টনার সেও কিন্তু গুডউইলে তার শেয়ারকে ক্লেম করতে পারেন রিটায়ারমেন্টের সময়, বা তাকে তার শেয়ারটা দেওয়া হয়, কারণ এই যে গুডউইল আর্নড হয়েছিল ফার্মের সেটার মধ্যে কিন্তু প্রত্যেকটা এক্সিস্টিং পার্টনারেরই এফর্ট ছিল। Hence, at the time of retirement of a partner, goodwill is valued as per agreement and the retiring partner compensated for his share of goodwill by continuing partners in their gaining ratio. রিটায়ারমেন্টের সময় তাই রিটায়ারিং পার্টনারের যে গুডউইল রিটায়ারমেন্টের সময় গুডউইল যেটা থাকে ফার্মের সেটা কিন্তু এগ্রিমেন্ট অনুযায়ী তার ভ্যালুয়েশন করা হয় এবং রিটায়ারিং পার্টনারকে তার শেয়ারটা দিয়ে দেওয়া হয় এবং এই যে শেয়ারটা দিয়ে দেয় সেটা কিন্তু কন্টিনিউইং পার্টনার্সরাই সেটাকে দেবে এবং এই কম্পেনসেশনটা কিন্তু গেইনিং রেশিওতে হয়ে থাকবে। When goodwill does not appear in the books of the firm, credit is given to retiring partner for his share in goodwill by debiting gaining partners capital account in their gaining ratio. অর্থাৎ গুডউইলটা যখন আমাদের বুকস অফ অ্যাকাউন্ট শো করবে না সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যে কন্টিনিউইং পার্টনাররা রয়েছে তাদের ক্যাপিটালকে ডেবিট করতে হবে এবং রিটায়ারিং পার্টনারকে ক্যাপিটালকে ক্রেডিট করতে হবে তার শেয়ারের জন্য। সুতরাং এক্ষেত্রে আমাদের জার্নাল হবে গেইনিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু রিটায়ারিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। If the goodwill already exists in the books, then it needs to be written off at the time of retirement of a partner, debiting all partners capital accounts in all profit sharing ratio. কিন্তু গুডউইল যদি আমাদের বুকস অফ অ্যাকাউন্ট রিফ্লেক্ট করে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই যে গুডউইলের টাকাটা এটা আমাদের রাইট অফ করে দিতে হবে সমস্ত পার্টনারদের মধ্যে এবং সেটা কিন্তু করতে হবে আমাদের ওল্ড প্রফিট শেয়ারিং রেশিওতে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের জার্নালটা হবে অল পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু গুডউইল। এবারে আমরা গুডউইল রিলেটেড কিছু ইলাস্ট্রেশন দেখে নেব। শুরু করব আজকে আমাদের ফার্স্ট ইলাস্ট্রেশন। A, B and C are partners in a firm sharing profits and losses in the ratio 3:2:1. Goodwill is appearing in the books at a value of rupees 60,000. B retires and at the time of B's retirement, goodwill is valued at rupees 84,000. A and C decided to share future profits in the ratio of 2:1. পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ। অর্থাৎ এখানে দেখো আমাদের কিছু কিছু ইনফরমেশান গিভেন আছে, যেমন আমরা এ বি আর সি এর ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও জানি, আবার এ আর সি এর নিউ প্রফিট শেয়ারিং রেশিও কিন্তু আমরা জানি। এছাড়াও প্রশ্নটা পড়লেই বুঝতে পারছো তোমাদের বুকস অফ অ্যাকাউন্টে গুডউইলের ভ্যালু কি শো করছে সেটা আমাদের বলে দেওয়া রয়েছে এবং বি রিটায়ারমেন্টের সময় পুরো ফার্মের গুডউইল কতটা ভ্যালুয়েশন হচ্ছে সেটাও আমাদের বলে দেওয়া রয়েছে। তাহলে আমরা এক্ষেত্রে ওয়ার্কিং নোট দিয়ে শুরু করব এবং জেনে নেব বি এর শেয়ার কতটা রয়েছে গুডউইলে।
বি যখন রিটায়ার করছে তখন দেখো গুডউইলের ভ্যালু তোমাদের সেকেন্ড লাইনে বলে দেওয়া রয়েছে 84,000। এর মধ্যে এটা তো পুরো ফার্মের গুডউইল, তাহলে এর মধ্যে আমাকে বি এর শেয়ার বার করতে হবে। তাহলে আমি দেখে নেব আমাদের ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও অনুযায়ী বি এর শেয়ার কত। দেখো প্রশ্নের শুরুতে তোমাদের ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও বলে দেওয়া রয়েছে 3:2:1, অর্থাৎ বি এর শেয়ার হচ্ছে 2/6। তার মানে এই যে 84,000 পুরো ফার্মের গুডউইল, তার মধ্যে বি এর পোর্শন হচ্ছে আমাদের 2/6, যেটা ক্যালকুলেট করলে আমাদের আসবে 28,000। এরপরে আমরা আর একটা ইম্পর্টেন্ট ওয়ার্কিংয়ে চলে যাব। আমরা জানি এক্ষেত্রে আমাদের গেইনিং রেশিওটা খুব ইম্পর্টেন্ট হয়, তাই আমরা গেইনিং রেশিও বার করে নেব। প্রথমে আমরা একে দিয়ে শুরু করব। এর নিউ শেয়ার একদম লাস্ট লাইনে কোশ্চেনে দিয়ে দেওয়া রয়েছে 2:1, অর্থাৎ এর শেয়ার হচ্ছে 2/3। আর এর ওল্ড শেয়ার একদম ফার্স্ট লাইন থেকে আমরা পাবো, যেটা হচ্ছে 3/6। সুতরাং এক্ষেত্রে এর গেইনিং শেয়ারটা হবে 2/3 মাইনাস 3/6, ক্যালকুলেট করলে আমরা পাবো 1/6। একই রকমভাবে আমরা সি এর নিউ শেয়ারটা বার করব, সেটা আমরা লাস্ট লাইন থেকে পাবো, সেটা হচ্ছে 1/3। আর সি এর ওল্ড শেয়ার ফার্স্ট লাইন থেকে পাবো, যেটা হচ্ছে 1/6। অর্থাৎ সি এর ক্ষেত্রে গেইনিং শেয়ার হচ্ছে 1/3 মাইনাস 1/6, অর্থাৎ 1/6। সুতরাং আমাদের এ আর সি এর মধ্যে গেইনিং রেশিও হচ্ছে 1/6:1/6, অর্থাৎ এটাকে সিম্পলিফাই করলে আমরা পাবো 1:1। এবারে আমরা চলে যাব জার্নালে। আমরা জানি জার্নালের ক্ষেত্রে আমাদের একটা প্রথমে প্রোফর্মা করে নিতে হয়, এবং এই জার্নালটা আমরা শুরু করার জন্য একটু প্রশ্নের দিকে লক্ষ্য রাখব। আমরা জানি দেখো গুডউইলের ভ্যালু ফার্ম শো করতেও পারে তার বুকস অফ অ্যাকাউন্টে, নাও শো করতে পারে। আমাদের ফার্স্ট কোশ্চেন অনুযায়ী আমাদের বলেই দেওয়া রয়েছে যে বুকসে এ ফার্মের গুডউইলের ভ্যালুয়েশন আছে 60,000 টাকা। আমরা একটু আগেই শিখলাম যদি বুকস অফ অ্যাকাউন্ট ফার্মের গুডউইলকে শো করে থাকে, তাহলে সেই গুডউইলটা সমস্ত পার্টনারদের মধ্যে রাইট অফ করে দিতে হবে। তাই এক্ষেত্রে দেখো আমরা ফার্স্ট জার্নালে যে গুডউইল 60,000 টাকা ছিল, সেটা এ, বি এবং সি এর মধ্যে রাইট অফ করেছি, এবং ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও অনুসারে রাইট অফ করেছি। এরপরে আমরা জানি যে যদি এখানে ফার্মের ভ্যালুয়েশন হয়ে থাকে গুডউইলের, সেখানে আমাদের রিটায়ারিং পার্টনারের শেয়ারটা বার করতে হয়। আমরা ওয়ার্কিং নোটে সেটা বার করে নিয়েছি, যেটা কিন্তু আমাদের ক্ষেত্রে এসছে 28,000। আমরা এটাও জানি এই 28,000টা বিকে কম্পেনসেট করবে এ আর সি মিলে, কারণ তারা কন্টিনিউইং পার্টনার আর তাদের রেশিওটা হবে গেইনিং রেশিও। তাই সেকেন্ড জার্নালে দেখো আমরা এ আর সি এর ক্যাপিটালকে ডেবিট করেছি আর বির ক্যাপিটালকে ক্রেডিট করেছি, এবং 28,000 এ এবং সি এর মধ্যে ভাগ হয়ে গেছে গেইনিং রেশিওয়, যেটা অ্যাজ পার ওয়ার্কিং নাম্বার 2 1:1। তাহলে আমরা গুডউইলের জার্নাল সম্পর্কে কিন্তু আইডিয়া করতে পারলাম। এরপরে আমরা চলে যাব সেটেলমেন্টে, অর্থাৎ ফাইনাল ব্যালেন্স রিটায়ারিং পার্টনারের কি করে সেটেলড হবে, দেখে নেব আমাদের কি কি ট্রিটমেন্ট করতে হবে। The retiring partner's account is settled as per terms of partnership deed, that is lump sum payment immediately or in various installment with or without interest as agreed, or partly in cash immediately and partly in installment at the agreed interval। অর্থাৎ আমাদের ক্ষেত্রে কি বলেছে যে রিটায়ারিং পার্টনারের অ্যাকাউন্ট যখন আমরা সেটেল করব, তখন তার যা ডিউ হবে সেটা আমরা পুরোটাই লামসাম হিসেবে ক্যাশে পেমেন্ট করতে পারি, বা একটা সার্টেন ইন্টারভেল পর পর আমরা ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারি। সেখানে ইন্টারেস্ট থাকতেও পারে, নাও থাকতে পারে, সেটা এগ্রিমেন্ট অনুযায়ী ঠিক হবে। বা আমরা পার্টলি ক্যাশে পেমেন্ট করতে পারি আর পার্টলি ইনস্টলমেন্টে পেমেন্ট করতে পারি। অর্থাৎ আমাদের কাছে কিন্তু অনেক রকমের অল্টারনেটিভসই অ্যাভেলেবেল থাকছে। In the absence of any agreement, Section 37 of Indian Partnership Act 1932 is applicable, which states that the retiring partner has an opinion to receive either interest at 6% per annum till the date of payment, or such share of profit which has been earned with his money, that is based on capital ratio।
অর্থাৎ পার্টনারশিপ অ্যাক্ট 1932-এর 37 নম্বর ধারা বলছে রিটায়ারিং পার্টনারের কাছে অপশান রয়েছে, হয় তারা ইন্টারেস্টকে পেমেন্ট করতে পারবে, যে ইন্টারেস্টের রেটটা হচ্ছে 6%, সেই 6% রেটে তাদেরকে ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে কতদিন অবধি, টিল দ্য ডেট অফ পেমেন্ট, বা তারা যে তাদের শেয়ার অফ প্রফিট থাকবে সেটাকে ক্যাশে আর্ন করতে পারবে বেসড অন ক্যাপিটাল রেশিও। Hence, the total amount due to retiring partner which is ascertained after all adjustments have been made to be paid immediately to the retiring partner. অর্থাৎ আমরা রিটায়ারিং পার্টনারের যত ডিউস থাকবে সেগুলোকে আমরা ক্যালকুলেট করব এবং তার ডিউ যখন সে রিটায়ার করবে তার ঠিক সঙ্গে সঙ্গেই তাকে পেমেন্ট করে দিতে হবে। In case the firm is not in a position to make payment immediately, the amount due is transferred to the retiring partner's loan account, and as and when the amount is paid, it is debited to his account. অর্থাৎ হতেই পারে যে ফার্ম এমন কন্ডিশনে নেই যেখানে সে ইমিডিয়েটলি টাকাটা পেমেন্ট করতে পারবে, সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে তার যা ডিউ হয়েছে সেটা আমরা রিটায়ারিং পার্টনারের লোন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেব এবং অ্যামাউন্টটাকে ডেবিট করব যখন সেই অ্যামাউন্টটাকে পে করা হয়ে যাবে। এবারে আমরা এই ফাইনাল সেটেলমেন্টের কিছু ইম্পর্টেন্ট জার্নালস দেখে নেব। ফার্স্টটা দেখো কি বলেছে, যখন অ্যামাউন্ট ডিউ টু দ্য রিটায়ারিং পার্টনার ইজ ফুললি পেড ইউজিং বিজনেস ফান্ড, অর্থাৎ বিজনেসের এনাফ ফান্ড আছে, বিজনেস রিটায়ারিং পার্টনারকে পে করে দিতে পারবে পুরোটাই ক্যাশে, তখন আমরা কি করব, রিটায়ারিং পার্টনারের ক্যাপিটালকে ডেবিট করে দেব আর ক্যাশ আর ব্যাংকে ক্রেডিট করে দেব। কেন করব জানো, কারণ ক্যাশ আর ব্যাংকে আমাদের টাকাটা চলে যাচ্ছে, তাই জন্য আমরা ক্যাশ আর ব্যাংকে কিন্তু ক্রেডিট করব। এরপরে দেখো কি বলছে, রিটায়ারিং পার্টনার শেয়ার ইজ পারচেসড বাই কন্টিনিউইং পার্টনার্স ইন এগ্রিড রেশিও। যখন আমরা রিটায়ারিং পার্টনারের শেয়ারটাকে পারচেস করব এগ্রিড রেশিওতে, এরকম অঙ্ক কিন্তু তোমরা আগের দিনের ক্লাসেই করেছো, তখন কি হবে, তখন রিটায়ারিং পার্টনারের ক্যাপিটালটা ডেবিট হয়ে যাবে আর যারা পারচেস করছে তাদের ক্যাপিটাল অ্যাকাউন্টটা কিন্তু ক্রেডিট হবে। হোল অ্যামাউন্ট ডিউ টু রিটায়ারিং পার্টনার ইজ ট্রিটেড অ্যাজ লোন। যখন পুরো অ্যামাউন্ট যেটা ডিউ থাকবে সেটাকে লোন হিসেবে ট্রিট করতে হবে, তখন রিটায়ারিং পার্টনারের ক্যাপিটালটাকে আমরা ডেবিট করব আর লোনটা ক্রিয়েট হচ্ছে, তাই রিটায়ারিং পার্টনার্স লোন অ্যাকাউন্ট বলে সেটাকে আমরা ক্রেডিট করব। যখন রিটায়ারিং পার্টনারকে পার্টলি ক্যাশে আর পার্টলি লোনে ট্রিট করা হবে, রিটায়ারিং পার্টনারের ক্যাপিটাল চলে যাচ্ছে সবসময়, মানে রিটায়ারমেন্ট হলে তাকে সেই ক্যাপিটালটা দিয়ে দিতে হবে, তাই সেই পার্টনারের ক্যাপিটাল অ্যাকাউন্টটা ক্লোজ হয়ে যাচ্ছে, তাই দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু রিটায়ারিং পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটাকে আমরা ডেবিট করেছি। তারপরে টু ক্যাশ অর ব্যাংক, যেটুকু টাকা সে ক্যাশ বা ব্যাংকে পাবে, আর যেটুকু লোন হবে সেটা হচ্ছে টু রিটায়ারিং পার্টনার্স লোন অ্যাকাউন্ট। চার্জিং ইন্টারেস্ট অন রিটায়ারিং পার্টনার্স লোন অ্যাকাউন্ট, এই যে ইন্টারেস্টটা চার্জ করব এটা ফার্মের পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের এক্সপেন্স, সেই জন্য এটা ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্ট ডেবিট টু রিটায়ারিং পার্টনার্স লোন অ্যাকাউন্ট। পেমেন্ট অফ ইনস্টলমেন্ট ইনক্লুডিং ইন্টারেস্ট দেয়ার অন, যখন আমরা সেই ইনস্টলমেন্টটা পে করব তার সাথে আমরা ইন্টারেস্টটাকে অ্যাড ব্যাক করব, করার পর সেই রিটায়ারিং পার্টনার্সের লোন অ্যাকাউন্টকে ডেবিট করব আর ক্যাশ আর ব্যাংকে ক্রেডিট করব। এখানে তোমাদের একটা জায়গায় মনে হতে পারে যে এই যে রিটায়ারিং পার্টনারের লোন অ্যাকাউন্ট সেটাকে আমরা ক্রেডিট কেন করছি, তার জন্য আমি বলে রাখি, এই যে রিটায়ারিং পার্টনারের লোন অ্যাকাউন্ট সেই অ্যামাউন্টকেই রিপ্রেজেন্ট করছে যেটা কিন্তু রিটায়ারিং পার্টনারের ফার্মের থেকে ডিউ আছে, অর্থাৎ এটা ফার্মের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু লায়াবিলিটি, তাই জন্য এটা এখানে ক্রেডিট হয়েছে। যেই কারণে কিন্তু ঠিক রিভার্স সিচুয়েশন অ্যাডমিশনে হয়েছিল, ওখানে পার্টনার টাকা দিতে পারছিল না, অর্থাৎ ওটা ফার্মের ক্লেম ছিল, তাই ওখানে নিউ পার্টনারের যে লোন অ্যাকাউন্ট তৈরি হচ্ছিল সেটা কিন্তু ডেবিট হচ্ছিল, কারণ ওটা অ্যাসেট হিসেবে ট্রিট হচ্ছিল। এবারে আমরা একটা ইলাস্ট্রেশন নিয়ে একটু আলোচনা করব। A, B and C are partners sharing profits and losses in the ratio
5:3:2. The balance sheet as on 31st March 2020 was as follows. এখানে তোমাদের ব্যালেন্স শিটটা কিন্তু গিভেন আছে। এরপরে আমরা চলে যাব আমাদের ফার্দার ইনফরমেশনে। বি রিটায়ার্স অন জুন 30th 2020 and the following adjustments are agreed upon his retirement. এখানে রিটায়ারমেন্টের ডেটটা কিন্তু খেয়াল রাখবে। First one, stock was valued at rupees 1,72,000. Second, furniture and fittings were valued at rupees 80,000. Third, share of profit of B till the date of his retirement is to be calculated on the basis of firm's last year profit, which is rupees 2 lakh. 4. The amount of rupees 10,000 due from a debtor was doubtful and a provision for the same was required. 5. Goodwill of the firm is valued at rupees 2 lakh. এখানে একটু এসেই খেয়াল করে নেবে তোমাদের যে গিভেন ব্যালেন্স শিট আছে সেটাতে কিন্তু তোমাদের গুডউইলের ভ্যালুটা বলে দেওয়া নেই, অর্থাৎ গুডউইল কিন্তু ফার্মের বুকসে শো করছে না। 6th পয়েন্টে চলে যাব। B was paid rupees 40,000 immediately on retirement and the balance was transferred to his loan account. 7. A and C were to share future profit in the ratio 3:2. Prepare necessary ledger account and balance sheet of the reconstituted firm. আচ্ছা, এখানে আমরা কোশ্চেনটা পড়ে এর সলিউশনে চলে যাব। আমরা জানি এখানে আমাদের কাজের সুবিধার জন্য আমরা ওয়ার্কিং নোট দিয়ে শুরু করছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট ওয়ার্কিং হচ্ছে আমাদের গেনিং রেশিও কম্পিউট করার ওয়ার্কিং। বি রিটায়ার করেছে, সেই জন্য আমরা এ আর সি এর গেনিং রেশিওটা বার করব। কোয়েশ্চেনের একদম শুরুতে তোমরা দেখতে পাবে এ বি আর সি এর ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও দিয়ে দেওয়া আছে এবং ফার্দার ইনফরমেশনের একদম লাস্ট অর্থাৎ 7th পয়েন্টে এ আর সি এর নিউ প্রফিট শেয়ারিং রেশিও কিন্তু তোমাদের বলে দেওয়া আছে। তাহলে আমরা সেখান থেকেই জানতে পারছি যে এর নিউ প্রফিট শেয়ারিং রেশিও নিউ শেয়ার হচ্ছে 3/5 আর একদম শুরুতে যে ওল্ড শেয়ার দেওয়া ছিল সেটা হচ্ছে 5/10। তাই জন্য এর গেনিং শেয়ার হচ্ছে 3/5 মাইনাস 5/10, যেটা ক্যালকুলেট করে আমরা পেয়েছি 1/10। সিমিলার ওয়েতে আমরা সি এর নিউ শেয়ার পাচ্ছি 2/5 এবং ওল্ড শেয়ার পাচ্ছি 2/10। তাহলে এখান থেকে সি এর গেনিং শেয়ার হচ্ছে 2/5 মাইনাস 2/10 অর্থাৎ হচ্ছে আমাদের 2/10। তাহলে গেনিং রেশিও আমাদের কত বেরোচ্ছে 1/10 ইস টু 2/10 ইকুয়াল টু, তাহলে ক্যালকুলেট করলে পাবো 1:2। এবারে আমরা আর একটা ইম্পর্টেন্ট অ্যাডজাস্টমেন্টে চলে যাব যেটা গুডউইল রিলেটেড অ্যাডজাস্টমেন্ট। এই গুডউইল রিলেটেড অ্যাডজাস্টমেন্ট তোমরা পাবে ফার্দার ইনফরমেশন যেখানে রয়েছে তার 5 নাম্বার পয়েন্টে। সেই 5 নাম্বার পয়েন্ট অনুযায়ী দেখো আমরা জেনেছিলাম যে রিটায়ারমেন্টের সময় ফার্মের গুডউইলের ভ্যালু হয়েছিল 2 লাখ। বি এর শেয়ার ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও থেকে আমরা জানতে পারি 3/10। তার মানে এই 2 লাখের মধ্যে বি এর শেয়ার হচ্ছে 3/10 অর্থাৎ কিনা সেটা 60,000। এবার আমরা আর একটা ইম্পর্টেন্ট অ্যাডজাস্টমেন্টের দিকে এগোবো, সেটা হচ্ছে শেয়ার অফ ইন্টারিম পিরিয়ডস প্রফিট ফর বি। এর জন্য তোমাদের ফার্দার ইনফরমেশনের একদম শুরুর দিকটা খেয়াল করতে হবে। যখনই রিটায়ারমেন্টের অঙ্ক করবে তখনই কিন্তু তোমাদের দেখে নিতে হবে যে রিটায়ার করছে সে কোন ডেটে রিটায়ার করছে। যদি অ্যাকাউন্টিং ইয়ারটা শেষে রিটায়ারমেন্ট হয় তাহলে তো সেক্ষেত্রে আমাদের অসুবিধা কিছু নেই। প্রবলেম হয় যদি সে অ্যাকাউন্টিং ইয়ারের মাঝখানে গিয়ে রিটায়ারমেন্ট করে থাকে, কারণ আমরা এতদিন থেকে জেনে গেছি যে একটা ফার্ম তার অ্যাকাউন্টিং প্রফিট ক্যালকুলেট করে কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার। তাহলে মাঝখানে যদি কেউ আমাদের রিটায়ার করে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রফিটটাকে রিক্যালকুলেট করে বার করে নিতে হয় যে ওইটুকু টাইমে কতটা প্রফিট জেনারেট করেছে। এর আগের দিনের ক্লাসেই আমি বলেছিলাম যখনই ইন্টারিম পিরিয়ডের প্রফিট হবে তখন সাধারণভাবে তিন রকমভাবে আমরা সেই প্রফিটকে ক্যালকুলেট করে থাকি। সেটা তোমাদের ক্ষেত্রে অতটা ইম্পর্টেন্ট নয় মনে রাখা, কারণ তোমাদের ফার্দার ইনফরমেশনে সেই রকম
কিন্তু হিন্টস দেওয়াই থাকবে। সেই জন্য তোমরা চলে যাবে তোমাদের অ্যাডজাস্টমেন্টের ফার্দার ইনফরমেশনের থার্ড পয়েন্টে। এখানে দেখো কি বলেছে যে বি কবে রিটায়ার করেছে, বি রিটায়ার করেছে জুনের 30 তারিখে। অর্থাৎ এক্ষেত্রে আমাদের লাস্ট প্রফিটের ওপর বেস করে সেটাকে ক্যালকুলেট করতে হবে। পয়েন্ট নাম্বার 3-এ তোমাদের বলে দিয়েছে যে লাস্ট ইয়ারে সে প্রফিট পুরো ফার্ম জেনারেট করেছিল 2 লাখ টাকা। তাহলে এবার বি এর শেয়ার কত হবে সেটা আমরা ক্যালকুলেট করব। বি এর শেয়ার হবে, পুরো ফার্মের প্রফিট ছিল 2 লাখ, তার মানে সেই 2 লাখ। বি রিটায়ার করেছে জুন 30-তে, আর আমাদের ব্যালেন্স শিট কিন্তু আছে মার্চ এন্ডের, তার মানে বি এই বছর আমাদের বিজনেসে ছিল এপ্রিল, মে, জুন, অর্থাৎ 3 মাস। তাহলে 2 লাখটা তো আমাদের 12 মাসের প্রফিট, তাহলে আমরা 3 মাসের প্রফিট বার করতে পারবো। তাই জন্য 2 লাখ ইন্টু 3/12। এরপর আমরা, এটা হলো সেই 3 মাস পর্যন্ত পুরো ফার্মের প্রফিট, অর্থাৎ এর মধ্যে এ বি সি সবার প্রফিটই ইনক্লুডেড। তাহলে এখান থেকে আমাকে বি এর শেয়ারটা খুঁজে বার করতে হবে। ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও অনুসারে আমরা আগেও দেখেছিলাম বি এর শেয়ার হচ্ছে 3/10, তার মানে আমাদের ওই যে 3 মাসের প্রফিট থাকবে তার 3/10 মান বার করতে হবে, যেটা কিন্তু তার ইন্টারিম পিরিয়ডসের প্রফিট হবে। সেরকম করে ক্যালকুলেট করে আমরা পেয়েছি 15,000, অর্থাৎ বি এর শেয়ার অফ ইন্টারিম প্রফিট হচ্ছে 15,000। আমাদের আর কিছু কিন্তু ওয়ার্কিংয়ের নেই। আমরা চলে যাব আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে। রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট শুরুতেই দেখো ফার্দার ইনফরমেশনের বলে দেওয়া ছিল স্টক রিভ্যালুড হয়েছে 1,72,000 টাকা, এবং ব্যালেন্স শিটে তোমাদের গিভেন ব্যালেন্স শিটে স্টকের ভ্যালু দেওয়া আছে 1,85,000 টাকা। অর্থাৎ তোমাদের স্টকের ভ্যালু কিন্তু কমেছে, তাই জন্য রিভ্যালুয়েশনের ডেবিট দিকে তোমরা স্টকের ভ্যালুকে নিয়ে গেছি। কত হয়েছে? 1,85,000-এর থেকে 1,72,000-কে আমরা মাইনাস করেছি। এরপরে দেখো ফার্নিচার আর ফিটিংস ভ্যালুড হয়েছে 80,000 টাকায়। তাহলে এই যে ফার্নিচার আর ফিটিংস, এটা তোমাদের বুক ভ্যালু শো করছে 77,000 টাকা, অর্থাৎ ফার্নিচারের ভ্যালু কিন্তু বেড়েছে, যেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে 3,000 টাকা, তাই এটা আমরা এর ক্রেডিট দিকে লিখেছি। এরপরে তোমরা চলে যাবে তোমাদের ফার্দার ইনফরমেশনের পয়েন্ট নাম্বার 4-এ, যেখানে তোমাদের বলা হয়েছে যে 10,000 টাকা একটা ডেটারের থেকে ডিউ আছে, যেটা ডাউটফুল, যার জন্য আমাদের প্রভিশন বানাতে হবে। আমরা জানি প্রভিশন হচ্ছে তোমাদের লাইবিলিটি সাইডের পার্ট, তাই জন্য ওটা আমাদের ডেবিট হয়েছে, কারণ ওটা ক্রিয়েট হচ্ছে। প্রভিশন বা রিজার্ভ ক্রিয়েট হলে তারা কিন্তু আমরা জানি যে ডেবিট সাইডে বসে। তাহলে এটা হচ্ছে আমাদের 10,000 টাকা দিয়ে ডেবিট হয়েছে। আর আমাদের কোনো ইনফরমেশন নেই, তাহলে আমরা এবারে অ্যাডলেস করে ব্যালেন্সিং ফিগার পেয়েছি, সেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে 20,000। এই 20,000 আমাদের লস এসছে, এই লসটা সবাই বেয়ার করবে, অর্থাৎ এ বি সি। তাই তাদের মধ্যে আমরা ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও অনুসারে কিন্তু সেটাকে ভাগ করে দিয়েছি। চলে যাব আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আমরা জানি আমরা ওপেনিং ব্যালেন্স দিয়ে শুরু করি, তাই এটা বাই ব্যালেন্স বিডি বলে আমরা লিখেছি 3 জনের ওপেনিং ব্যালেন্স, যেটা কিন্তু আমাদের বুকস অফ অ্যাকাউন্ট শো করছিল। অ্যাডমিশনের সময় এরপরেই আমরা দেখতাম নতুন পার্টনার কতটা টাকা নিয়ে আসছে, কিন্তু এটা রিটায়ারমেন্টের অঙ্ক, সেই জন্য আমাদের এখানে কোনো ক্যাশ কেউ ক্যাপিটাল কিন্তু নিয়ে আসবে না। এরপরে আমরা যেহেতু লাইবিলিটি সাইড দিয়ে শুরু করেছি, সেই জন্য আমরা লাইবিলিটি সাইডেই চলে যাব। এরপরে দেখো তোমাদের রিজার্ভ ফান্ড রয়েছে। আমরা আগের দিনই জেনেছিলাম আনডিস্ট্রিবিউটেড কোনো রিজার্ভ থাকলে সেটা কিন্তু ওল্ড পার্টনার্সদের মধ্যে ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও অনুসারে ভাগ হবে, আমরা কিন্তু সেভাবেই ভাগ করে দিয়েছি। এরপরে আমরা চলে যাব গুডউইলের জায়গায়। আচ্ছা, গুডউইলের জায়গা শুরু করার আগে আমরা ইজি একটা দেখে নিই, যেটা আমাদের রিভ্যালুয়েশন লস এসেছিল। সেই রিভ্যালুয়েশন লসটাকে আমরা ডেবিট সাইডে লিখেছি। কি করে মানগুলো পেয়েছি? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট থেকে আমরা মানগুলো পেয়েছি।
এবারে আমাদের একটা ইম্পর্টেন্ট টপিক আসছে, যেটা হচ্ছে আমাদের ক্ষেত্রে গুডউইল। গুডউইলের ক্ষেত্রে তোমরা যদি ওয়ার্কিং নোটের 3 নম্বর পয়েন্টে যাও, তাহলে তোমরা দেখবে সেখানে বি এর শেয়ার ছিল 15,000 টাকা। বি এর শেয়ার ছিল তোমাদের 60,000 টাকা। এটা কিন্তু তোমাদের ওয়ার্কিং নোট 2-এ তোমরা পাবে। যেটা আমি সি এরটা বলেছিলাম ওটা ইন্টারিম পিরিয়ডসের প্রফিট ছিল। এখানে তোমরা দেখো পয়েন্ট নাম্বার 2তে যদি তোমরা দেখো, তাহলে সেটা তোমরা দেখবে যে বি এর গুডউইলের শেয়ার ছিল 60,000 টাকা, এবং এই 60,000 টাকাটা কিন্তু তোমাদের বুকস অফ অ্যাকাউন্টে শো করছে না, মানে ব্যালেন্স শিটে কোথাও কিন্তু তোমাদের গুডউইল নেই। তাই জন্য এই 60,000 টাকাটা তোমাদের গেইনিং পার্টনারদের ক্যাপিটাল ডেবিট, এবং যে রিটায়ারিং পার্টনার তার ক্যাপিটালকে কিন্তু ক্রেডিট করতে হবে। আমরা দেখো সেটাই করেছি। টু বিস ক্যাপিটাল বলে আমরা 20,000 আর 40,000 টাকায় ওটাকে ভাগ করে দিয়েছি, এবং সেটা আবার আমরা বি এর ক্যাপিটালে বাই এস ক্যাপিটাল এবং বাই সিস ক্যাপিটাল বলে কিন্তু আমরা লিখেছি। এরপরে আমাদের আর একটা ইম্পর্টেন্ট জিনিস আসছে, যেটা হচ্ছে ইন্টারিম পিরিয়ডসের প্রফিট, যেটা আমি আগেরবার ভুল করে বলে ফেলেছিলাম। সেটা তোমরা ওয়ার্কিং নোটে 3-তে পাবে। ওখানে বি এর শেয়ার ছিল 15,000 টাকা। এই 15,000 টাকা তো বি এর শেয়ার, তার মানে আমরা জানি যে কোনো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে আমরা বার করতে পারি, কিন্তু বি মাঝখানে রিটায়ার করেছে, সেই জন্য আমরা তখন পিএল অ্যাকাউন্টকে কিন্তু খুলতে পারিনি। তাই আমরা একটা টেম্পোরারি অ্যাকাউন্ট খুলেছি, যেটাকে আমরা বলেছি পিএল সাসপেন্স অ্যাকাউন্ট। তাই বাই পিএল সাসপেন্স অ্যাকাউন্ট করে আমাদের 15,000 টাকা আমরা কিন্তু বি এর ঘরে বসিয়ে দিয়েছি। তোমাদের আর কিন্তু বি রিলেটেড কোনো ইনফরমেশান গিভেন নেই। তার মানে এবার যেটা আমাদের অ্যাড্রেস করে আসবে সেটাই হচ্ছে তোমাদের বি এর ডিউ ফার্মের কাছে। কিন্তু এখানে তোমরা তোমাদের প্রশ্নে যে ফার্দার ইনফরমেশান আছে তার পয়েন্ট নাম্বার 6-এ চলে যাবে। সেখানে দেখবে বলা হয়েছে যে বিকে ইমিডিয়েটলি 40,000 টাকা পে করতে হয়েছে। তার মানে আমাদের এই যে পার্টনার্স ক্যাপিটাল, সেখানে আমরা টু ব্যাংক বলে 40,000 বিয়ের ঘরে বসিয়েছি, কারণ ও টাকাটা পেয়ে যাচ্ছে। আর বাকি টাকাটা আমাদের বলেছে লোনে ট্রান্সফার করতে হবে। তাই বিয়ের কলামটা আমরা অ্যাডলেস করেছি, করার পর আমাদের ব্যালেন্সিং ফিগার এসছে 4,98,000 টাকা। এটা আমরা টু বিজ লোন বলে বিয়ের লোন অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছি, এবং সেটা আমাদের ব্যালেন্সিং ফিগার। তাই ব্র্যাকেটে কিন্তু আমরা ব্যালেন্সিং ফিগার লিখেছি। তাহলে বি এর কলামের দুটো দিক সমান হয়ে গেছে। পড়ে রয়েছে কারা? এ আর সি। আমরা জানি কি করে আমাদের অ্যাকাউন্ট আমরা ব্যালেন্স করি। সিমিলার ওয়েতে আমরা এ আর সি এর কিন্তু ব্যালেন্সিং ফিগার বার করতে পেরেছি। এবারে আমরা চলে যাব আমাদের ব্যালেন্স শিটে। ব্যালেন্স শিটে আমরা একদম অ্যাসেট সাইড থেকে শুরু করছি। তোমাদের অ্যাসেট সাইডে যেগুলো আছে ল্যান্ড, বিল্ডিং, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, ফার্নিচার, ফিটিংস, স্টক, প্রত্যেকটার কিন্তু রিভ্যালুড ফিগারই বসানো হয়েছে। এবার সেক্ষেত্রে তোমাদের ডেটারের ক্ষেত্রেই একটা ইম্পর্টেন্ট চেঞ্জ আছে, যেখানে আমাকে 10,000 টাকা প্রভিশন ক্রিয়েট করতে বলা হয়েছিল। সেই 10,000 টাকাটা আমরা ডেটার থেকে মাইনাস করেছি, করে 1,62,000 টাকাকে আউটারে পাঠিয়েছি। বাকিগুলো কিন্তু রিভ্যালুড ফিগারই আছে, সেই জন্য আমি আর বলছি না, কারণ তোমরা রিভ্যালুয়েশনের পর কী করে ব্যালেন্স শিট তৈরি করতে হয় সেটা আগেই শিখেছো। এরপরে আমরা পার্টনার্স ক্যাপিটালের দিকে তাকালে দুটো জিনিস দেখব। একটা হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে, যেটা আমরা 40,000 ইমিডিয়েটলি বিকে পে করে দিয়েছি। তাহলে আমাদের বুক ভ্যালু অনুযায়ী বা ব্যালেন্স শিট অনুযায়ী ক্যাশ অ্যাট ব্যাংক হচ্ছে আমাদের 1,21,000 টাকা। তার থেকে আমাদের 40,000 টাকা চলে গেছে, তাহলে বাকি যেটা রয়েছে সেটা আমাদের আউটার কলামে বসেছে। আর একটা জিনিস আছে যেটা তোমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে দেখতে পাবে ক্রেডিট দিকে, যেটা বাই পিএল সাসপেন্স অ্যাকাউন্ট বলে এসছে। এই পিএল সাসপেন্স অ্যাকাউন্টটা কিন্তু আমাদের ফিকটিশিয়াস অ্যাসেট, সেই জন্য এটাকে আমরা অ্যাসেট সাইডে বসিয়েছি। কারণ আমরা জানি পিএল অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স কিন্তু একটা ফিকটিশিয়াস অ্যাসেট, এবং সেটা কিন্তু অ্যাসেট সাইডে বসে। পিএল সাসপেন্স অ্যাকাউন্ট টেম্পোরারি অ্যাকাউন্ট, যেটা পিএলেরই একটা পোর্শন, যেটা আমরা যখন ইয়ার এন্ডে পিএল বানাবো তখন সেই ব্যালেন্সটাকে পিএলেই ট্রান্সফার করে দেবো। তাই পিএল সাসপেন্স অ্যাকাউন্টের নেচারও কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের মতোই হবে।
এরপরে আমরা লাইবিলিটি সাইডে চলে আসছি, যার প্রথম আইটেমই হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল। পার্টনার্স ক্যাপিটালটা তোমরা ক্যাপিটাল ব্যালেন্স থেকে তার ফিগারগুলো বার করতে পেরেছো। এখানে এ আর সিকে নেওয়া হয়েছে কারণ তারাই কন্টিনিউ করবে, বি নেই কারণ বি এর সমস্ত যে টাকা সেটা তাদেরকে ডিউ হিসেবে দেওয়া হবে, সেখানেই একটা পোর্শন আসবে যেটা বি এর লোন, যেটা আমরা এখনই পে করতে পারিনি। তাহলে এটা পুরোটা আমাদের বাইরে চলে এলো 4,98,000 টাকাটা। এখানে যদি বিকে লোন দেওয়া না হতো, পুরোটাই ক্যাশে পেমেন্ট করে দেওয়া হতো, তাহলে পুরো ফিগারটা ক্যাশ থেকে মাইনাস হয়ে যেত বা ব্যাংক থেকে মাইনাস হয়ে যেত, আর বি এর লোন অ্যাকাউন্ট কিন্তু আর লাইবিলিটি সাইডে আসতো না। এরপরে আমাদের সানডি ক্রেডিটার আর আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস রয়েছে। এই সানডি ক্রেডিটার আর আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস যে ফিগারগুলো, সেগুলো বুক ভ্যালু অনুযায়ী কিন্তু আমরা বসিয়ে দিয়েছি। এরপরে তোমরা যদি তোমাদের দুটো দিক টোটাল করো, দেখবে সেটা মিলে গেছে। তাহলে আমাদের এটা গেল পুরো একটা কম্প্যাক্ট অঙ্ক। পরের ক্লাসে আমরা অন্য বিষয় নিয়ে একটা আলোচনা করব, যেটা রিটায়ারমেন্টেরই পোর্শন।